শুরু করছি বাংলা বলছে। আজ ঠিক দুপুর 2টো থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসআইআর ইস্যুতে ধর্ণা চালাচ্ছেন। এখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে। এর আগের দিনই জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের তাবড় নেতা নেত্রী সেখানে উপস্থিত রয়েছেন। কিছুক্ষণ আগেই সেখানে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এবং আজকে ওই ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরুতেই নির্বাচন কমিশনকে কড়া আক্রমণ করেছেন। তিনি নির্লজ্জ কমিশন বলে নিশানা করেছেন নির্বাচন কমিশনকে। এর পাশাপাশি আমরা দেখছি যে বিরোধীদের তরফ থেকে একদিকে বিজেপির তো বটেই, অধীর রঞ্জন চৌধুরীও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্ণা সেটার যে উদ্দেশ্য সেটা নিয়ে প্রশ্ন তুলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন ধর্ণা মঞ্চে এবং সেখান থেকে তিনি বিজেপি বয়কটের ডাক দিয়েছেন। শুধু তাই নয়, তিনি দাবি করছেন যে যতক্ষণ পর্যন্ত নাই 60 লক্ষ যে অ্যাডজুডিকেশন রয়েছে, যে বিবেচনাধীন যে নাম রয়েছে, তার ব্যাপারে সুনিশ্চিত কোনো সলিউশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত তৃণমূল কংগ্রেস পথে নামবে। এবং তার দাবি যে যদি 60 লক্ষ ভোটারের নাম অ্যাডজুডিকেশনের আন্ডারে হয় তাহলে ভোটারদের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আন্ডার অ্যাডজুডিকেশন। সব মিলিয়ে এই মুহূর্তে এই 60 লক্ষ অ্যাডজুডিকেশন, তাই নিয়ে সরগরম রাজনীতি। আমি আলোচনায় যাব, আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে পার্থ মুখার্জি, সৈকত গিরি সিপিআই এর পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপাসনা চৌধুরী, বিজেপির পক্ষ থেকে প্রীতম দত্ত এবং রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সম্বিত পাল। তবে একদম শুরুতে এই 60 লক্ষের ভবিষ্যৎ কোন দিকে যেতে চলেছে, একদম লেটেস্ট আপডেট কি রয়েছে আমি জানার চেষ্টা করব। আমার সহকর্মী সত্য সুন্দর ভট্টাচার্য সিইও অফিস থেকে আমাদের সঙ্গে রয়েছেন। সত্য, দেখো, একেবারেই তাই। এই 60 লক্ষ ভোটারের ভবিষ্যৎ ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, এটা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। তার কারণ রাজ্যের ইতিমধ্যেই 505 জন জুডিশিয়াল অফিসার তারা এই শুনানি প্রক্রিয়ায় যে সমস্ত নথি ভোটাররা জমা দিয়েছেন সেই নথি তারা স্ক্রুটিনি করছেন এবং সেগুলো তারা নিষ্পত্তি করতে শুরু করেছেন। কিন্তু সংখ্যার হিসেবে আমরা যদি পরিসংখ্যানগতভাবে দেখি তাহলে গতকাল যে তথ্য আমাদের কাছে এসেছিল তাতে এই 60 লক্ষ ভোটারের মধ্যে যাদের এখনো বাকি রয়েছে, যাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা আনম্যাপড হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাদের মধ্যে 6.5 লক্ষ ভোটার গতকাল পর্যন্ত যাদেরকে নিষ্পত্তি করা হয়েছে কমিশন সূত্রে জানা গিয়েছে। এবং একদিনের পার্থক্যে সময়ের পরে আজকে যে আপডেটটা আমাদের কাছে এসেছে তাতে দেখা যাচ্ছে যে 7.5 লক্ষ ভোটার এখনো পর্যন্ত তাদের তথ্য স্ক্রুটিনি করা সম্ভব হয়েছে এবং তাদেরকে নিষ্পত্তি করা হয়েছে। আমরা যদি একেবারে সংখ্যার দিক থেকে দেখি তাহলে ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে আরো 200 জন জুডিশিয়াল অফিসার তারা আগামীকাল রাজ্যে আসছেন এবং খুব সম্ভবত আগামী সোমবার থেকে তারা এই গোটা এসআইআর প্রক্রিয়ায় তারা দায়িত্বভার গ্রহণ করছেন। তাহলে রাজ্যের 505 জন এবং অন্য ঝাড়খণ্ড এবং ওড়িশার আরো 200 জন অর্থাৎ 705 জন জুডিশিয়াল অফিসারের কতদিন সময় লাগবে এই বাকি থাকা প্রায় 53 লাখ ভোটার তাদের ভবিষ্যৎ কোন জায়গায় দাঁড়িয়ে, সেটা কিন্তু এই মুহূর্তে এই 700 কিছু বেশি জুডিশিয়াল অফিসারদের উপর নির্ভর করছে। আমরা যদি ধরে নিই যে প্রত্যেকে 250টি করে নথি তারা এক এক দিনে স্ক্রুটিনি করবেন এবং তারা সেগুলো নিষ্পত্তি করবেন, তাহলেও কিন্তু একদিনে সেই সংখ্যাটা দাঁড়াচ্ছে 1,70,000-এর আশেপাশে। সেক্ষেত্রে এই 53 লক্ষ ভোটারের তথ্য যাচাই করা এবং সেগুলোকে নিষ্পত্তি করা, তাতে অন্তত পক্ষে দেখা যাচ্ছে 35 থেকে 40 দিন বা আরো বেশি সময় লাগতে পারে। তার কারণ বিশেষ করে ভিন রাজ্য বা ওড়িশা বা ঝাড়খণ্ড থেকে এই যে 200 জন আসছেন তারা একেবারে শুরুতেই যে খুব দ্রুততার সঙ্গে কাজ করতে পারবেন এমনটা নয়। তারা কিন্তু বিচারক হিসেবে সেখানে দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে, তাদেরকে বোঝানো হবে কিভাবে তারা এই তথ্য যাচাই করবেন, কিভাবে স্ক্রুটিনি করবেন, কিভাবে সেগুলো নিষ্পত্তি করবেন। স্বাভাবিকভাবেই এই সময়সীমা কতদিন লাগতে পারে এটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। আর আগামী 8 তারিখে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তারা 9 তারিখ এবং 10 তারিখ এখানে সর্বদলীয় বৈঠক ডেকেছে এবং রাজ্যের বিভিন্ন প্রশাসনিক যারা কর্তা রয়েছেন, রাজ্যের মুখ্য সচিব, ডিজিপি, তাদের সঙ্গে আলোচনা করবেন এবং সেই জায়গা থেকে দিল্লিতে ফিরে গিয়ে তারা
নির্বাচনের দিন ঘোষণা করতে পারেন এমনটা কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে তাহলে এই যে বাকি থাকা এখনো পর্যন্ত 53 লক্ষ ভোটার রাজ্যের, তারা কি 2026-এর বিধানসভা নির্বাচনে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে? মিলিয়ন ডলার প্রশ্ন। সত্য সত্য, আপাতত তোমায় ধন্যবাদ। সত্য সুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। আমি চোখ রাখবো প্রতিবেদনে। সেই ধর্মতলা, সেই মমতা বন্দ্যোপাধ্যায়, মাঝে গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল, কিন্তু ধর্নাকে প্রতিবাদের অস্ত্র হিসেবে আজও ধরে রেখেছেন তৃণমূল নেত্রী। এসআইআর নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তিনি। এর আগে সওয়াল করেছেন সুপ্রিম কোর্টে, ছুটে গেছেন মুখ্য নির্বাচন কমিশনারের অফিসে, কিন্তু বিহিত হয়নি সমস্যার। প্রায় 60 লক্ষ ভোটার এখনও বিচারাধীন। বিধানসভা ভোটে তারা ভোট দিতে পারবেন কিনা তা এখনও অনিশ্চিত। 60 লক্ষের মধ্যে 6 লক্ষের নমুনা খতিয়ে দেখা হয়েছে, তার মধ্যে 40% বাতিল হয়েছে বলে সূত্রে খবর। ফলে জটিল হচ্ছে পরিস্থিতি। আর তাই মেট্রো চ্যানেলের ধর্ণা থেকেই বিজেপি ও কমিশনকে আক্রমণ করেছেন তিনি। যারা বেঁচে আছেন অথচ মৃত হিসেবে ঘোষণা করেছে, লজ্জা রাখার জায়গা নেই। নির্লজ্জ বেহায়া বিজেপি পার্টি এন্ড তাদের দালাল কমিশন। নরেন্দ্র মোদী অমিত শাহ ডিরেকশনে যিনি এজেন্ট হিসেবে কাজ করছেন, তার বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয় ভারতবর্ষের মাটিতে যিনি প্রথম দেখেছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির দাবি নির্বাচনী কর্মসূচিতে ব্যাঘাত হানতেই মমতার এই ধর্ণা। উনি মাননীয় ধর্ণা দিচ্ছেন, তার একমাত্র উদ্দেশ্য এটা হচ্ছে এই এসআইআর প্রজেক্টটাকে কিরমভাবে ভেস্তে দেওয়া যায়। She is getting habituated because after the election, she will become the leader of opposition of her party if she remains in politics. So at that time, she has to sit several times in dharna. So that's why I think she is practicing from the way. It's a stunt and drama. Nothing will happen. মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসবেন আর তার অপোনেন্ট সমালোচনা করবে না, তা হয় না। ইতিহাসের পাতা বারবার তার সাক্ষী থেকেছে। 1993 সালে মূক ও বধির মেয়েকে ধর্ষণের প্রতিবাদে মহাকরণের ভেতরে ধর্নায় বসে প্রথম নজর টানেন তিনি। তাকে টেনে হিঁচড়ে বাইরে বের করে দেয় জ্যোতি বসুর পুলিশ। এরপর 1995 সাল, মমতা তখন কংগ্রেস সাংসদ, কেন্দ্রেও কংগ্রেস সরকার, কিন্তু টাডার বিরোধিতা করে সংসদের মধ্যেই ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। গুলাম নবী আজাদ, সিকে জাফর শরীফের সঙ্গে তিনিও আইন বাতিলের দাবিতে পদত্যাগের হুমকি দেন। 1995 সালেই আইনটি বাতিল করে সরকার। তাদের আজকে ভোটার লিস্টের নাম ওঠেনি, আমি তাদেরকে বলবো বাংলার মুখ্যমন্ত্রীর দ্বিচারিতা সম্পর্কে একটু দেখুন আপনারা। আমার নাম তো তুলে নিয়েছি, খোকাবাবুর নাম তুলে নিয়েছি, আমাদের ভোটের নাম আটকাবে কে? এবার মর বাংলার লক্ষ লক্ষ মানুষ, আমি ধর্ণা দিয়ে তাদেরকে ম্যানেজ করবো। অটোওয়ালাদের পাশে দাঁড়িয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ির সামনেও মাঝরাতে অনশনে বসেছিলেন তিনি। তবে বিরোধী নেত্রী হিসেবে 2006 সালে সিঙ্গুর আন্দোলনের সময় মেট্রো চ্যানেলে টানা 26 দিনের অনশন ধর্ণা তাকে ক্ষমতার পথ খুলে দেয়। 2019 সালে রাজীব কুমারের পাশে দাঁড়িয়ে ধর্নায় বসেন তিনি। সারদা মামলায় তৎকালীন কলকাতা পুলিশ কমিশনারের বাড়িতে হানা দেয় সিবিআই। খবর পেয়েই ছুটে যান মমতা। রাতভর চলে ধর্না। কেন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে 2023 সালেও ধর্নায় বসেন মমতা। আর্থিক বঞ্চনা ও গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগে 29 ও 30 মার্চ রেড রোডে ধর্নায় বসেন তিনি। এবার এসআইআর নিয়ে প্রতিবাদেও তিনি বেছে নিয়েছেন সেই ধর্নার পথ। রাজ্যে বিধানসভা ভোট যখন কড়া নাড়ছে, যখন বঙ্গজয়ের চেষ্টায় সব রকম তাসি আস্তিন থেকে বের করেছে বিজেপি সরকার, তখন তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে সেই চেনা ঢালকে অস্ত্র হিসেবে তুলে নিয়েছেন তৃণমূল নেত্রী। সারা দেশই এখন তাকিয়ে এই নতুন লড়াইয়ের দিকে। কলকাতা টিভি। আমি প্রথমে প্রীতমের কাছে আসবো। প্রীতম, মমতা বন্দ্যোপাধ্যায় ফের ময়দানে, ফের ধর্নায়, এবং এই মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় এবার যে ইস্যুতে ধর্ণা করছেন, এসআইআর, 60 লক্ষ নাম অ্যাডজুডিকেশনে, এখনো পর্যন্ত 53 লক্ষর ভবিষ্যৎ কি হতে চলেছে কেউ জানে না। কারণ 505 জন জুডিশিয়াল অফিসার এই মুহূর্তে কাজ করছেন, 200 বাইরে থেকে আসছেন। গোটাটা সময় সাপেক্ষ। প্রথমে বলছি, একটা কথা দিয়ে শুরু করব যে ওনার ধর্নাতেই আগমন এবং ওনার ধর্নাতেই গমন হবে। আর উনি একটা কথা বাঙালিরা আমরা একটা প্রবাদ বলি যে চোরকে বল চুরি করতে, গৃহস্থকে বল সজাগ থাকতে। উনি আজকে যে কিছু বাঙালিদের আজকে নাম ওঠেনি, কিছু বিভ্রান্ত হচ্ছে, তার দায়ী উনি। ওনার বিএলওরা আজকে ইচ্ছা করে
নামগুলো ভুল স্পেলিংগুলো করে ভুলভাবে করে আজকে ইনুমারেশন ফর্মগুলো আপনার ঠিকঠাক আপডেট না করার জন্য আজকে বাংলার যে প্রভূত কিছু প্রবলেমের সৃষ্টি করেছে, সেটা দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি একদম নিজে তার জন্য দায়ী। এবং আজকে ভাবুন মমতা ব্যানার্জি এবং আমাদের এই পশ্চিমবঙ্গ কতটা দুর্দশা, যেটা আমি গতকালও আপনাকে বলার চেষ্টা করছিলাম, যে এখানে সে সুপ্রিম কোর্টে গিয়ে সেটা ধরা পড়ে গেল, যে বলছে যে এখানে যখন সুপ্রিম কোর্ট বললো যে আপনাদের এইসব কাজ করার জন্য গ্রুপ বি অফিসার দরকার, কেন বাইরের রাজ্য থেকে আনতে হবে, ওনারা মমতা ব্যানার্জি নিজে বললেন আমি সবটা দিয়ে দিয়েছি। তারপরে শুনে নিতে দেখা গেল যে সেখানেও গ্রুপ বি অফিসার নেই, পর্যাপ্ত পরিমাণে দেয়নি। সেই আপনার কন্ট্রাকচুয়াল থেকে শুরু করে পঞ্চায়েতের লোকজনকেও সেখানে দিয়ে দিয়েছে, তৃণমূলের সিন্ডিকেট বাহিনীদের সেখানে আমি ঢুকিয়ে আসবো দিয়েছে। প্রীতম, আমি এই একটু জন্য শুভেন্দু judicial অধিকারী authority বিরোধী বাধ্য হবে। দলনেতা, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা নিয়ে কি বলছেন সেটা শোনাবো, শুনি আমি উপাসনার কাছে যাব। সুপ্রিম কোর্ট থেকে শুরু করে ঘটনা দিচ্ছেন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের জন্য, কোনো ভারতীয়দের জন্য নয়, পশ্চিম বাংলার উন্নয়নের জন্য নয়, পশ্চিম বাংলার বেকারদের মুখে অভয়ার বিচার চেয়ে নয়। উনি ধর্ণা দিচ্ছেন যারা উনি কাঁটাতার দিতে দেননি 550 কিলোমিটার এলাকা, সেখান থেকে যে জামাতি মৌলবাদী জঙ্গিরা এখানে ঢুকেছে, লাভ জিহাদ করে আমার বোনকে আমার বেটিকে তুলে নিয়ে যাচ্ছে, ল্যান্ড জিহাদ করছে, ভোট জিহাদ করছে, ধর্ম জিহাদ করছে, বর্ডারের 6000 গ্রামে শাঁখ বাজানো বন্ধ করেছে, মঞ্চ ভেঙেছে। তাদেরকে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় রাখার জন্য ধর্ণা দিতে বসেছে। উপাসনা, আমরা দেখেছি গিরিরাজ সিং তিনিও অত্যন্ত তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণাকে। বিজেপির তরফ থেকে কেউ বলছেন যে এটা নাটক, কেউ বলছেন যে এটা ডেসপারেশন, ইভেন বিজেপি না, অধীর রঞ্জন চৌধুরী তিনিও বলছেন যে ভোট আসছে তাই ধর্ণায় নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন মৌপিয়াদি, সর্বপ্রথম প্রীতমদাকে দেখলাম, প্রীতমদাকে দেখে ভাল লাগলো যে উনি রথ থেকে নেমে অবশেষে মাটিতে বসেই না, এটা তো প্রীতমদাকে নিয়ে আলোচনা করছি না, আমরা ধর্ণা নিয়ে আলোচনা করছি। ধর্ণা এসব কোনো পার্সোনাল, যেহেতু বিজেপি প্রতিনিধি কিছুক্ষণ আগে বললেন, যাই হোক সেখান থেকে আমি বলছি। এবার মূলত ধর্ণার যে ব্যাপারটা, আমরা বরাবরই একটা জিনিস দেখে এসেছি যে যখনই মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মানুষের জন্য কথা বলতে গেছে তখন কিন্তু বিরোধীরা আক্রমণ করেছে। আজকে ধর্ণায় যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সেখানে দেখতে পাচ্ছি, মূলত একটা জিনিস, এই জিনিসটা আমি কিছুক্ষণ আগে নিজে ধর্ণায় ছিলাম এবং তার পরবর্তীতে সেখান থেকেই আমার এখানে আসা। সেখানে এত সংখ্যক মানুষজন যে উপস্থিত হয়েছে, সকলেই যে তৃণমূল কর্মী তা কিন্তু নয়, তার পাশাপাশি একটা বড় সংখ্যক সাধারণ ব্যক্তিরা কিন্তু সেখানে উপস্থিত হচ্ছে। কেন বলছি হঠাৎ করে মৌপিয়াদি এই কথাটা? এক সেকেন্ড প্রীতম, ইন্টারাপশন না প্লিজ। কেন বলছি মৌপিয়াদি হঠাৎ করে এই কথাটা? কারণ প্রত্যেকটা ব্যক্তি একটা জিনিস বুঝতে পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই স্তম্ভ, যেই স্তম্ভটা কিন্তু তার জন্য বরাবরই লড়বে। আমি কদিন আগে খুব সংক্ষেপে পার্থদার কাছে যাবো। পার্থদা, অধীর রঞ্জন চৌধুরী বলছেন ভোট আসছে তাই, এসআইআর নিয়ে তো আপনারাও পথে, তাহলে এই ইস্যুটা কি সত্যি আপনি মনে করেন না যে একটা ধর্ণা দেওয়ার মতো ইস্যু? দেখুন, এসআইআর নিয়ে সংক্ষেপে আমরা ধর্ণা দিয়েছি, ধর্ণা দিইনি তা নয়, কিন্তু সেটা ইলেকশন কমিশনের সামনে। এখানে আমরা মমতা ব্যানার্জির রাজনীতিটা জানি, তিনি যতদিন বিরোধী থাকাকালীন যা রাজনীতি করছেন, সরকারের ক্ষমতায় থেকেও কিন্তু তার রাজনীতি আমরা যেটা বলছি যে এটা তো গণতান্ত্রিক পথে, গণতান্ত্রিক ফর্মে যে কোনো আন্দোলনের মাধ্যমে আপনি কি মনে করেন না যে আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত রাজনৈতিক দলের কনসার্ন হওয়া উচিত যে 60 লক্ষ অ্যাডজুডিকেশন, সেটা থেকে অনেক কিছুই তো চাওয়া হয়েছিল যেগুলো তিনি দেননি, এটাও তো ঘটনা। যেমন নির্বাচন কমিশনের তো চূড়ান্ত ব্যর্থতা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, তেমনি এটাও ঘটনা যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছ থেকে কিন্তু তারা সেই পর্যাপ্ত সাহায্যটাও পায়নি। সবচেয়ে বড় কথা আমাদের যেটা বক্তব্য, যে সুপ্রিম কোর্টের আদেশে তো এবারে এইসব ব্যাপারগুলো হচ্ছে, আবার কিন্তু সুপ্রিম কোর্টের কাছেই যাওয়া যেতে পারে। বিষয়টা, যে বিষয়ে আজকে এই ধর্ণার আলোচনা, সেটা হচ্ছে 60 লক্ষ ভোটাধিকার যেটা বিবেচনাধীন। এই 60 লক্ষ ভোটারকে বাইরে রেখে নির্বাচন করা যাবে না, এই দাবিতে গত দুদিন 48 ঘন্টা ব্যাপী সিও অফিসের সামনে আমাদের বামেদের ধর্ণা চলছিল। এই রাজ্যের সরকার যদি এই বিষয়ে সহমত হন, তাহলে গত পরশুদিন রাত্রে যে পরিস্থিতিতে ইন্দিরা মুখার্জিকে পাঠিয়ে তৈরি করেছিলেন, তাতে আমরা বুঝেছিলাম যে বিজেপির বিরুদ্ধে আন্দোলনে এই রাজ্যের শাসক দলের পুলিশ তারা আমাদের ডিস্টার্ব করছে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, যে এই বিবেচনাধীন ভোটারকে কোনো রকম ভাবে হয়রানি হেনস্থার মধ্যে ফেলে রাখা যাবে না। এই দাবিতে বিজেপি বিরোধী আন্দোলনে
যে কোনো রাজনৈতিক দল, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসও, যদি সৎভাবে বিরোধিতা করেন আমরা এই আন্দোলনকে নৈতিকভাবে সমর্থন জানাবো। 2 নম্বর কথা, আজকে বিজেপির প্রতিনিধি বললেন ধর্নাতে আগমন, ধর্নাতে আমি অশ্বত্থামা হত ইতি গজ, কোনটা এই সৎভাবে মানে কি, মানে এক্স্যাক্টলি কিভাবে আন্দোলন করে তোমার মনে হবে যে মুস্তারিবান করা মামলা এসআইআর এর শেষ পর্যায়ে গিয়ে একজন কসমেটিক্স অভিনয় করে চলে আসবেন, সেটাকে আমরা সমর্থন করব? মুস্তারিবান তো কালকে বসেছিলেন, কেন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ গিয়ে আমাদের হেনস্থা করলো? আমার বক্তব্য হচ্ছে, যে ধর্ণা মঞ্চের কথা বিজেপির প্রতিনিধি বললেন যে ধর্ণায় আগমন ধর্ণায় গমন, প্রীতম দা একদম কারেক্টলি সিঙ্গুর ধর্ণার কথা উল্লেখ করেছেন। প্রীতম দাকে মনে করিয়ে দিই, ওই ধর্ণা মঞ্চে কিন্তু রাজনাথ সিংহ ছিলেন। আমি আসবো, ধর্ণাতে বিদায় যদি হয় মমতার পাশাপাশি বিজেপিরও এবং এই শ্রমিক ভট্টাচার্যরাও ছিলেন, যিনি রাজ্য সভাপতি, যিনি এখন রাজ্য সভাপতি রাজনাথ সিং এর সঙ্গে, তারাও কিন্তু এই ধর্নায় যে সিঙ্গুর নিয়েছে ধর্নায়, সেটা সলিডারিটিতে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। আমি সম্বিতের কাছে, এটা ব্রেকে যাওয়ার আগে সম্বিতের কাছে আসবো। সম্বিত, তোমার সার্বিকভাবে কি পর্যবেক্ষণ? দেখো, এইখানে কে বিজেপি, কে তৃণমূল, কে কংগ্রেস, কে বাম, সেটা ছেড়ে দিয়ে দেখি যে 60 লক্ষ লোক, তার মধ্যে বৈধ ভোটার নিশ্চয়ই রয়েছে। এমন হতে পারে না যে যারা নথিপত্র জমা দিয়েছেন, এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন, এই 60 লক্ষ ভোটারই অবৈধ ভোটার, এটা হতে পারে না। তাদের মানসিক অবস্থাটা ভাবা হোক। যাদের নাম, যারা জীবিত কিন্তু তাদের নাম ডিলিট করে দেওয়া হয়েছে, যারা বৈধ ভোটার তাদের নাম ডিলিট করে দেওয়া হয়েছে, যে খসড়া চূড়ান্ত তালিকা, একটা অদ্ভুত একটা নাম বলতে হচ্ছে, যে তালিকাটা বেরিয়েছে, সেইখানে এমন অনেক ব্যক্তি রয়েছেন, তো তাদের যে মানসিক হয়রানি, বা যারা এই শুনানিতে ডাক পেয়েছিলেন তাদের যে মানসিক হয়রানি, সেটার কথা কে বলবে? সেটার কথা আশা করি মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই বলার চেষ্টা করছেন, এবং আমার মনে হয় যে প্রত্যেকটি রাজনৈতিক দলের এই হয়রানির বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার। এখানে সবাই একটু অ্যাড করবো যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মেট্রো চ্যানেলে 2019-এর ফেব্রুয়ারিতে রাজীব কুমারকে নিয়ে যখন তোড়জোড় চলছে সিবিআই এর, সেই সময় তাকে ধর্নায় বসতে দেখেছি। আজকে আমরা রাজীব কুমার, যিনি সদ্য রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে নমিনেশন দিয়েছেন, তাকে আজকে আমরা এই মঞ্চে দেখেছি। মাঝখানে আমরা দেখেছি যে এই কেন্দ্রের আটকে রাখা বকেয়া টাকা, তার দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্না দিয়েছিলেন 2023-এর মার্চে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, নির্বাচনের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফের ধর্নার রাজনীতিতে ফেরা, সেটা কতটা তাৎপর্যপূর্ণ? অবশ্যই তাৎপর্যপূর্ণ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় লোকের পালস বোঝার চেষ্টা করেন, এবং তিনি সেটা বুঝতে পারেন, এবং সেই মতো তারা কাজ করছেন, এবং যেটা বামেরাও এতদিন পরে বুঝতে পেরে তারাও পথে নেমেছেন। বিজেপি হয়তো এখানে অনেক স্বস্তি বোধ করছে যে তাদের যে ছকে তারা চলার চেষ্টা করেছিল, সেই ছক হয়তো সফল, তার জন্য তারা স্বস্তি বোধ করছেন। কিন্তু যে কোনো রাজনৈতিক দল, তারা যদি মানুষের পালসটা বোঝেন, তাহলে তারা এই ধর্নাতে নামবেন, এটাই স্বাভাবিক। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তার রাজনৈতিক কারণ যে কিছু হতে পারে, তিনি সেটা করছেন। একটা ছোট্ট বিরতির সময় হচ্ছে, একটা ছোট্ট বিরতির পর প্রসঙ্গে আলোচনায় ফিরবো। এবং আপনারা জানেন যে গতকাল আমরা যখন বাংলা বলছে নিয়ে আলোচনা করছি, সেই সময় বিস্ফোরক খবরটা এসে পৌঁছয় যে কোনো জল্পনা কোথাও কিছু ছিল না, কোনো রকম ঈশান কোণে মেঘ ছিল না, কিন্তু সিভি আনন্দ বোস তিনি হঠাৎই রাজ্যপালের পদে ইস্তফা দেন, এবং RN রবি তিনি বাংলার রাজ্যপাল নিযুক্ত হয়েছেন। আমরা সে প্রসঙ্গেও আসবো। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর। একটু আপনাদের শোনাবো যে কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন তুলেছেন যে যদি 60 লক্ষ নাম বিচারাধীন থাকে, তাহলে নরেন্দ্র মোদীর নাম কেন আন্ডার অ্যাডজুডিকেশন থাকবে না, এবং একই সঙ্গে নিশানা করেছেন জ্ঞানেশ কুমারকে এবং তার এই সপ্তাহের শেষের ভিজিটকে। 7 লক্ষ মানুষের নাম যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, তাহলে নরেন্দ্র মোদীর চেয়ারটাও আন্ডার অ্যাডজুডিকেশন থাকবে। আর যদি দেশের প্রধানমন্ত্রীর পদ আন্ডার অ্যাডজুডিকেশন না থাকে, তাহলে এই 60 লক্ষ মানুষকে তার ভোটাধিকার দিতে হবেই আমাদের দাবি। আর যতদিন এই 60 লক্ষ মানুষ তাদের ভোটাধিকার, তাদের ন্যায্য অধিকার, মৌলিক অধিকার পাবে না এবং তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত থাকবে, ততদিন মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রাস্তায় থাকবে, আন্দোলনে থাকবে। আমি জ্ঞানেশ কুমারকে বলবো, আপনি তো 9 তারিখ আসছেন, তাহলে আপনি আপনার প্রভুরা অমিত শাহ, নরেন্দ্র মোদী, তাদের কৃতদাস যে কটা বাংলার আবর্জনা রয়েছে, সবাই তো গলা ফাটিয়ে 5 বছর ধরে বলে বেরিয়েছেন বাংলায় বাংলাদেশি থাকে,
রোহিঙ্গা থাকে, তাহলে যাদের নাম বাদ গেছে, কটা বাংলাদেশি আপনারা চিহ্নিত করেছেন, কটা রোহিঙ্গা আপনারা চিহ্নিত করেছেন, আপনারা প্রকাশ্যে আনুন। আর না হলে নিঃশর্তে কান ধরে মানুষের কাছে ক্ষমা চান, উদ্বাস করুন, দুটোর মধ্যে একটা। আপনারাই তো গলা ফাটিয়ে বলেছিলেন 1 কোটি রোহিঙ্গা থাকে। তা রোহিঙ্গা যদি থাকে তাহলে কোন রোহিঙ্গা বাদ গেল আর কোন বাংলাদেশি বাদ গেল তালিকাটা কে দেবে? নির্বাচন কমিশন তো আমি চালাই না। আপনি আসছেন, আপনি তালিকা নিয়ে আসুন। বাংলার মানুষকে অপমান করার অধিকার আপনাদের কে দিয়েছে? আমি প্রীতমের কাছে যাব। প্রীতম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি ভোটারদের ভোটেই নির্বাচিত হয়েছেন, যদি 60 লক্ষ নাম যারা ভোট দিয়েছেন গত নির্বাচনেও তাদের নাম যদি আন্ডার অ্যাডজুডিকেশন হয়, তাহলে প্রধানমন্ত্রীর নাম কেন, প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী তিনি কেন আন্ডার অ্যাডজুডিকেশন থাকবেন না, প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদেরও তো অনেক প্রশ্ন দিদি, তার উত্তর কে দেবে? যে কেন মমতা ব্যানার্জি বাঙালিদের এইভাবে বিপদে ফেললেন, কেন মমতা ব্যানার্জি তাদের কর্মচারীদের থ্রেট দিয়ে কেন বাঙালিদের নামগুলো ভুল করে তুললেন, কেন উনি এই আপনার ডেটা এন্ট্রি অপারেটর দিলেন না, কেন গ্রুপ বি অফিসার দিলেন না, কেন এখানে পর্যাপ্ত পরিমাণে অফিসার নেই, কেন বাংলার এই দুরবস্থা, কেন চাকরি চুরি করছেন, কেন কয়লা চুরি করছেন, কেন বালি চুরি করছেন, এই উত্তরগুলো কে দেবে? আমাদের তো প্রশ্ন আছে, আমরা প্রশ্ন করে যাচ্ছি বারবার, কে দেবে? এবং উনি যে এই আজকে যেই সমস্ত নিয়ে নাটক করছেন ওখানে, সেই নাটকের কথা তো বারবার গিয়ে সুপ্রিম কোর্টে বলেছে। এই ভারতবর্ষে প্রথম একটা রাজ্যে নাটক বলছো, কিন্তু আমাকে একটা কথা বলো যে মমতা বন্দ্যোপাধ্যায়, যার অর্থাৎ বিরোধিতায় বিরোধী নেত্রী হিসেবে যার যে লড়াইয়ের যে ট্র্যাক রেকর্ড, সেটাকে তার কুখ্যাত সমালোচক তারাও অস্বীকার করতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক ভোটের মুখে এরকম একটা ইস্যু নিয়ে রাস্তায় নামলেন, ধর্নায় নামলেন, এটার জন্য তোমরা কি একটু চিন্তিতও আছো রাজনৈতিকভাবে? প্রথম কথা হচ্ছে যে আজকে সিএ নিয়ে উনি ধর্ণা করেছিলেন, সিএ নিয়েও রাস্তায় নামতে বলেছিলেন। আমরা কি দেখেছিলাম যে আমাদের সম্পত্তি, ট্যাক্সের টাকা, তোমার আমার টাকা কেনা সম্পত্তি, সেগুলো ধ্বংস করে দিয়েছিলেন। উনি এনআরসি নামক একটা বস্তুকে, যেটা কোনো বাস্তবতা নেই, তাকে এসআইয়ের সাথে জুড়ে দিয়েছিলেন। আমরা কি দেখলাম? এই যে একটু আগে যে খোকাবাবু বলছিল না, কোথার থেকে রোহিঙ্গা, কোথার থেকে বাংলাদেশ, উনিও তো ভুলে গেছেন। তুমিও প্লিজ তোমাদের যে হাকিমপুরের ফুটেজগুলো ওটা ওনাকে পাঠিয়ে দাও, তোমাকে তো ওনার নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দাও ওই ছবিগুলো, যে যখন নিজেরাই বলছে যে আমরা অনুপ্রবেশকারী, আমরা রোহিঙ্গা। তো সুতরাং এই যে কথা বলে বাঙালিদের আজকে বলতে বলতে, মিথ্যা কথা বলতে বলতে আজকে বাঙালিদের যে খাদের দ্বারা নিয়ে আসছেন, তার প্রভূত আজকে দুর্দশার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের এই মমতা ব্যানার্জির একদম বিভ্রান্ত আন্দোলনগুলো। আজকে দেখো সেই আন্দোলন করে কি হয়েছিল, টাটাকে তাড়িয়ে দিয়েছিল। আন্দোলন করে আজকে আমরা দেখেছিলাম যে তোমার বেলেডাঙ্গা থেকে শুরু করে সব জায়গায় আমাদের যেটা বিজেপি বলছে, এবং যে কোনো অস্ত্র ডেফিনেটলি এই বিরোধিতার রাজনীতি, স্ট্রিট ফাইটারের রাজনীতি, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্ত্র, একদম মোক্ষম অস্ত্র। কিন্তু যে কোনো অস্ত্র বেশি ব্যবহারে কিছুটা তার ধার কমায়। কোথাও কি মনে হচ্ছে যে সত্যি সেই সময় সিঙ্গুর আন্দোলনের সময় যদি ছেড়েও দিলে, পরবর্তীকালে যে ঝাঁজ ছিল সেই ঝাঁজ কিভাবে দেখা যাবে, যে ডেফিনেটলি তার পলিটিক্যাল ডিভিডেন্ডে সত্যি কি সেটা পাওয়া যাবে? বিষয়টা হচ্ছে যে মানুষজনদের জন্য যখন লড়াইটা হচ্ছে, জনগণের জন্য যখন লড়াইটা হচ্ছে, তখন এখানে ঝাঁজ কমার কোনো জায়গা নেই মৌপিয়াদি। এবং এই কথাটা বিশেষভাবে বলার কারণটা হচ্ছে এখানে আমরা এই দৃশ্য দেখতে পেরেছি যে কিভাবে বাংলাকে ক্রমাগত ক্ষেত্রে এক কোণঠাসা করার চেষ্টা হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি যে আজকে যখন এই 61 লক্ষ 60 লক্ষ এই সংখ্যাটা আমরা বারবার বলছি, এই সংখ্যার মধ্যে আমরা দেখতে পারলাম যে কিভাবে বিজেপি বা ইসিবি বলার বিশেষ কারণটা কি, ইলেকশন কমিশন অফ বিজেপি, এটা এই জন্যই বলছি কারণ তারা খুব সুন্দরভাবে কিছু লোককে চিহ্নিত করে একটা বড় সংখ্যক লোকজন, মালদায় যেখানে 8 লক্ষ লোকজনদেরকে আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়েছে, এবং তার মধ্যে একাধিক কেন্দ্র রয়েছে যেখানে লক্ষাধিক ভোটার বড় সংখ্যক লোকজন, যেমন মুর্শিদাবাদ রয়েছে, যেমন সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা রয়েছে, এবং সমান দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যে 42% মালদার লোকজন যারা মাইনরিটি বা SC/ST-তে বিলং করে, তাদেরকে কিন্তু কোণঠাসা করে দেওয়া হয়েছে। এবং বাস্তবে আমরা যেটা দেখতে পাচ্ছি মৌপিয়াদি, সেখানে আমরা বুঝতে পাচ্ছি যে জীবিত ব্যক্তিদেরকে ক্রমাগত হেনস্থা করা হচ্ছে এবং তাদেরকে মৃত বানিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে ভূত বানিয়ে দিয়েছে।
গেছে রীতিমতো। আমরা দেখতে পাচ্ছি আজকাল আমাদের পাশাপাশি ভূতরা ঘুরে বেড়াচ্ছে এবং এই জিনিসটা হয়েছে বিজেপির অত্যন্ত কৃপায়। অর্থাৎ বিজেপির হাত যখনই ইসিআই এর সাথে বা ইসিবি এর সাথে একদম দুজন এইভাবে ধরেছেন, তার পরবর্তীতে আমরা দেখতে পারলাম যে জ্যান্ত মানুষ কিভাবে ভূত হয়ে যায়। তো আমার এখানেই সৈকতের কাছে প্রশ্ন, যে সৈকত, তোমাদের যদি আমরা দেখি যে তোমাদের বিজেপি ছাড়া অন্য দলগুলোর যে অ্যাপ্রোচ এবং যে বক্তব্যগুলো, সেগুলো মোটামুটি এক, যে এসআইআর এর নামে যারা বৈধ ভোটার তাদের নাম বাদ দেওয়া যাবে না, তাদের হ্যারাসমেন্ট সেটা করা যাবে না। কিন্তু কোথাও দাঁড়িয়ে যখনই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যান বা ধর্ণা দিন, তখন দেখা যাচ্ছে তোমাদের সুরটা ভিন্ন এবং তোমরা কটাক্ষ করতে ছাড়ছো না। কোথাও কি তোমরা মনে করছো যে এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস বিষয়টাকে এতটা আক্রমণাত্মকভাবে, এতটা জোরালোভাবে নিয়ে যাচ্ছেন, কোথাও দাঁড়িয়ে রাজনৈতিক ডিভিডেন্ডের জায়গাটা হাতছাড়া হয়ে যাবে? আমাদের গ্রামের দিকে না রামায়ণের অভিনয় যাত্রাপালা যখন হয় তখন রাম রাবণ যাত্রার মঞ্চে খুব আক্রমণ করে, আর পেছনের পর্দার আড়ালে এক বিড়িতে দুজন মিলে সুট টান দেয়। প্রশ্ন হচ্ছে, তুমি যে এতক্ষণ ধরে এত এত বিশেষণ দিদি ব্যবহার করলে, আচ্ছা তুমি বলো তো, 100 দিনের কাজের টাকা ফিরিয়ে আনার দাবি কেন্দ্রের সরকার আটকে রেখেছে। আমরা তো প্রকাশ্যে বামপন্থীরা বলেছিলাম যে রাজ্যের সরকার শ্বেতপত্র প্রকাশ করুক, দিল্লিতে গিয়ে আন্দোলন হোক, আমরা পাশে থাকবো। এই রাজ্যের মাটিতে ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন, ওয়াকফ লাগু করবার নোটিফিকেশন কোন সরকার করলো? আচ্ছা এনআরসি বলুন, সিএ বলুন, এত মিটিং, এত মিছিল আন্দোলন, গোটা দেশের মধ্যে প্রথম যে রাজ্য ডিটেনশন ক্যাম্পে জমি দিল তার নাম পশ্চিমবঙ্গ সরকার। আচ্ছা আপনি বলুন, এই রাজ্যের মাটিতে, এই যে কিছুক্ষণ আগে প্রীতমদা বললেন যে এই রাজ্যের সরকারের প্রশাসনিক তৃণমূল কংগ্রেসের দলের নেতারা, বিএলওরা, তারা নাকি মিসগাইড করে বাংলার মানুষকে বিপদে ফেলেছে। আমি বলছি প্রীতমদা, যদি আমি ধরেও নিই যে তৃণমূলের বিএলওরা, তৃণমূলের নেতারা এই বিপদটা তৈরি করেছে, তাহলে তোমাদের নির্বাচন কমিশন বসে বসে কি দেখছিল যে বাঙালি 60 লক্ষ বাঙালি বিপদে পড়ুক, নির্বাচন কমিশন ঠুটো জগন্নাথ হয়ে থাকবে? ইলেকশন কমিশন তো কোনো একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি নয়, জ্ঞানেশ কুমার মাথায় বসে থাকতে পারেন, কিন্তু পুরো স্ট্রাকচারটা তো রাজ্যে। আচ্ছা সংখ্যালঘু আদিবাসী এলাকায় মোপে দিয়ে একটা ছবি দেখাও, তৃণমূল বাদ দিয়ে অন্য কোনো রাজনৈতিক দলের কোন সহায়তা ক্যাম্প বসতে দেওয়া হয়েছে? মেরে পিটি উঠিয়ে দেওয়া হয়েছে। আজকে এই যদি ভুল ডেটা ফর্ম ফিল আপ করা হয়, এর দায় তৃণমূলের। আর নির্বাচন কমিশন বসে বসে দেখলো যে মমতা এখানে আরএসএস এর নাগপুরিয়া স্ক্রিপ্ট অনুযায়ী আরএসএস এর দুর্গা সংখ্যালঘুদের বিপদে ফেলছে, আদিবাসীদের বিপদে ফেলছে। পার্থদার কাছে আসি। পার্থদা, আপনারাও তো এই বক্তব্যগুলো, যে যাতে এসআইআর এটা সময় সাপেক্ষ, যাতে সময় বাড়ানো হয়, যাতে কোনো বৈধ ভোটের, বক্তব্যগুলো তো আপনাদের একই। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণাকে আপনাদের কেন মনে হচ্ছে যে? না, প্রশ্নটা এখানেই যে আজকে যার নামটা এই আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, তিনি আজকে জমি বাড়ি বিক্রি করতে পারবেন না, কেনাবেচা করতে হবে না, তার রেজিস্ট্রেশন হচ্ছে না। এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। এগুলো কেন হচ্ছে? এগুলো কারা দেখবে? আমাদের প্রশ্নটা তো এইখানেই, যে তিনি সুপ্রিম কোর্টে গেলেন, খুব ভালো কথা, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে তার তো একটা গাইডলাইনের কথা বলা উচিত ছিল, যে সুপ্রিম কোর্ট বলছে যে অ্যাডিশনাল লিস্ট হতেই থাকবে। গণেশ কুমার সহ যে ফুল বেঞ্চ আসছেন এই সপ্তাহের শেষে, তো ডেফিনেটলি তারা তো বিভিন্ন দলের সঙ্গে, প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। আপনাদের তরফ থেকে কি বলা হয়? তার আগে আমরা যেটা বারবার বলেছিলাম যে সর্বদলীয় একটা মিটিং করা, এটা তো রাজ্য সরকারের বা রাজ্যে যারা ক্ষমতায় গেছে তাদের, যে কোনো রাজ্যে এটা ঘটে, যে কোনো রাজ্যে আপনি খবর নিয়ে দেখুন, প্রত্যেকটি রাজনৈতিক বিরোধী দল, সে তারা 0ই হোক বা 100ই হোক, প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিয়ে কিন্তু সরকার এই সব ব্যাপারগুলো এগোয়। এই জিনিসটা সর্বদলীয় বৈঠকের কথা, সেটা এসআইআর এর ক্ষেত্রে হোক, সেটা 100 দিনের কাজের ক্ষেত্রে হোক, যে কোনো ইস্যুতে। আমরা তো বারবার বলছি যে আমরা কি শুধুমাত্র কাগজে দেখে জানবো যে পশ্চিমবঙ্গ সরকারের সমস্যাটা কি? সম্বিতের কাছে আমার খুব নির্দিষ্ট প্রশ্ন। সম্বিত, আমরা একদম শুরুতেই সত্যর কাছ থেকে একদম যে বাস্তব চিত্রটা নিলাম, একদম পাটিগণিতের অঙ্কে অনেক কিছু আটকে রয়েছে। কি মনে হয় যে মোটামুটিভাবে কি এক্সপেকটেশন, যে গণেশ কুমারের নেতৃত্বে ফুল বেঞ্চ আসছে, তারা এখানের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন? আমি এসআইআর এই জটিলতা, এটার প্রসঙ্গ বাদ রেখে বলছি যে এগুলো যদি না থাকে তাহলে কি হওয়ার কথা ছিল? তাহলে ডেফিনেটলি তারা যাওয়ার 1-2 দিনের মধ্যে ভোট ঘোষণা হওয়ার কথা ছিল, বিশেষ করে যখন মের প্রথম সপ্তাহের মধ্যে ইলেকশন প্রসেসটা সেটা কমপ্লিট করতে হবে। বাট এখানে কতগুলো ইফ আর কতগুলো বাট থাকছে। এই অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেটাও আরেকটা সাংবিধানিক সংকট তৈরি করতে পারে। কারণ হচ্ছে যে এই জনপ্রতিনিধিত্ব আইন 1985 যেটা পরে এমেন্ডেড হয়েছে, সেখানের যে 21-3 ধারা, সেখানে লেখা রয়েছে যে এই নিবিড় ভোটার তালিকা সংশোধন হতে পারে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত সেটা সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আগের ভোটার তালিকা অনুযায়ী নির্বাচন করতে হবে। নির্দেশিকার আগে যে ভোটার তালিকা ছিল সেই অনুযায়ী করতে হবে। কিন্তু
কোনো পক্ষই, কোনো রাজনৈতিক দল হোক বা নির্বাচন কমিশন হোক বা সুপ্রিম কোর্ট, তারা কি চাইবেন যে যে ভোটার তালিকার সংশোধনের জন্য এত কিছু হলো সেই ভোটার তালিকা দিয়ে ভোট হবে? সেটা মনে হয় না। কিন্তু সম্পূর্ণ ভোটার তালিকা কখন বেরোবে সেটাও আমরা জানি না, কখন এই প্রক্রিয়াটাকে সম্পূর্ণ বলা হবে। যদিও বলা হচ্ছে যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে থাকবে, নমিনেশনের আগে পর্যন্ত যে লিস্টটা আসবে সেটাকেই চূড়ান্ত ধরা হবে ইত্যাদি বলা হচ্ছে ঠিকই, কিন্তু সেইটাকে কি মেনে নেওয়া হবে? এবং যদি 60 লক্ষের এই অ্যাডজুডিকেটেড যারা অ্যাডজুডিকেশনের আন্ডারে যারা রয়েছেন তাদের যদি ফয়সলা না হয় বিষয়গুলো, তাহলে কি সম্পূর্ণ একটা তালিকা তৈরি হতে পারে? বা যে ত্রুটিপূর্ণ একটা নিবিড় সংশোধনের পরেও একটা ত্রুটিপূর্ণ তালিকা তৈরি হচ্ছে, সেটার ভিত্তিতেও কি একটা বৈধ ভোট হতে পারে? এরকম অনেক ধরনের প্রশ্ন আসবে এবং সেই প্রশ্নের সমাধান নির্বাচন কমিশনকে করতে হবে। সেখানে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ হলে ভালো, কিন্তু সুপ্রিম কোর্ট নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতা নির্বাচন কমিশনের হাতেই থাকে, সেখানে তারা খুব একটা বেশি হস্তক্ষেপ করতে পারেন না। কিন্তু সাংবিধানিক সংকট তখনই তৈরি হবে যখন এই 6 মে এর মধ্যে এই নির্বাচন যদি না হয়, না সম্পূর্ণ হয়, তাহলে কি হবে না হবে সেটা আমরা সত্যিই জানি না। সেখানে রাষ্ট্রপতি শাসন হবে কি হবে না, হওয়ার তো কথাই যদি না নতুন সরকার তৈরি হয়। কাজে এই সম্পূর্ণ জটিলতাটা কিন্তু মারাত্মকভাবে প্রভাব ফেলবে পুরো গণতান্ত্রিক প্রক্রিয়ার উপরে, যেটা কিন্তু রাজ্যের পক্ষেও ভালো নয়, দেশের পক্ষেও ভালো নয়। আর এই গোটা জল্পনাটা সেটা আরো ঘৃতাহুতি দিয়েছে গতকাল সিভি আনন্দ বোসের রাজ্যপাল পদে হঠাৎ ইস্তফা। যদিও পরবর্তীকালে আমরা রাষ্ট্রপতি ভবন থেকে যে তথ্য পেয়েছি যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, আরও একাধিক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সেখানে রাজ্যপাল বা লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত হয়েছেন, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিভি আনন্দ বোস তার হঠাৎ পদত্যাগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে পোস্ট, এই সমস্ত কিছু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেখুন, বাংলা যখন ভোটের পথে তখন জল্পনা তুঙ্গে। এসআইআর এর কাজ শেষ না করে কি রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করাবে কেন্দ্র? সে কারণেই কি রাজ্যপাল বদল? বৃহস্পতিবারই আচমকা দিল্লি গিয়ে ইস্তফা দেন সিভি আনন্দ বোস। কিছুক্ষণ পরই জানা যায় বাংলার রাজ্যপাল হচ্ছেন RN রবি। পুরো নাম রবীন্দ্র নারায়ণ রবি। 1976 ব্যাচে কেরালা ক্যাডারের IPS অফিসার। জীবনের বেশিরভাগ সময় কেটেছে গোয়েন্দা বিভাগে। এক কথায় বলা চলে অজিত দোভালের ডেপুটি ছিলেন। আর এই কারণেই রবির নিয়োগে চাঞ্চল্য ছড়িয়েছে। সিভি আনন্দের ইস্তফা নিয়ে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন তিনি স্তম্ভিত। এর পেছনে রাজনৈতিক চাপ থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। তৃণমূলের প্রশ্ন, তবে কি রাষ্ট্রপতি শাসনের দিকে বাংলাকে ঠেলে দিতে চাইছে কেন্দ্র? अचानक पश्चिम बंगाल के महामान्य राज्यपाल सीवी आनंद बोस ने अपना इस्तीफा दिया है। क्या बात हुई? ये इस तरीके की भयानक परिस्थिति जब हम लोग जानते हैं कि बंगाल के निर्वाचन अप्रैल में समाप्त भी करना है, किसके निर्देश पे ये हुआ है, क्यों हुआ है? केंद्र के होम मिनिस्टर गृह मंत्री हैं अमित शाह जी, जवाब तो आपको देना है। आप क्या चाहते हैं कि बंगाल में निर्वाचन नहीं होना चाहिए? बंगाल में गणतंत्र की प्रतिष्ठा गणतंत्र नहीं रहेगी? आप क्या यहाँ राष्ट्रपति शासन की ओर ले जाने की कोशिश कर रहे हैं बंगाल को? संविधान नाम की कोई चीज ही नहीं। বিজেপির দাবি নিয়ম মাফিক এই বদল। তৃণমূলের দুশ্চিন্তা হলেও বাংলার কোনো চিন্তার কারণ নেই বলে মন্তব্য করছেন বিজেপি নেতারা। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা কথা পরিষ্কার করে দিতে চাই যে এই ধরনের কথাবার্তা এটা শুধু অগণতান্ত্রিকই নয়, রাজনৈতিক রুচিবোধের ওপরেও একটা প্রশ্নচিহ্ন রেখে যায় যিনি টুইট করতে তার উপরে। উপরাষ্ট্রপতি পদ থেকে ধনখড়ের আচমকা ইস্তফার পর এবার সিভি আনন্দ বোস। বাংলার রাজভবন তথা লোকভবনের সঙ্গে জড়িয়ে থাকা রাজ্যপালদের কেন এই অবস্থা তা নিয়ে প্রশ্ন উঠছে সঠিক ভোটার লিস্ট সময়ে তৈরি না হলে বাংলার ভোট সময়ে হবে কিনা তা নিয়েও। এপ্রিলে এই ভোট হওয়ার কথা, কিন্তু মার্চের প্রথম সপ্তাহ হয়ে গেলেও এখনও 90% অ্যাডজুডিকেশনের কাজ বাকি। উড়িষ্যা ও ঝাড়খণ্ড থেকে মোট 200 জন বিচারক আজ এসেছেন, কিন্তু বাংলার 500 জন জুডিশিয়াল অফিসার যখন এতদিনে 10% কাজ শেষ করেছেন, তখন তারা যোগ দিলে কাজে কতটা গতি আসবে সেই প্রশ্ন থাকছেই। প্রশ্ন উঠছে, ভোটার লিস্ট কমপ্লিট হওয়ার আগেই কি ভোট ঘোষণা করে দেবে কমিশন? রাজ্যের রাজনৈতিক দলগুলি অবশ্য এর পরিপন্থী। তাই বাংলায় ভোটের ভবিষ্যৎই এখন বিরাট প্রশ্নচিহ্নের মুখে।
কলকাতা টিভি। খুব সংক্ষেপে আমি সম্বিতের কাছে যাব প্রথমে। সম্বিত, এটা কি নিছকই কাকতালীয় নাকি এর নেপথ্যে খুব তাৎপর্যপূর্ণ কিছু কিছু কাহিনী রয়েছে? আমার মনে হয় না এটা খুব কাকতালীয়, এবং যাই ঘটে এবং এই ধরনের যে অ্যাপয়েন্টমেন্ট গুলো সেটা খুব ভেবেচিন্তেই নেওয়া হয়। নির্বাচনের আগে সিভি আনন্দ বোস তার পদত্যাগ, সঙ্গে সঙ্গে এন রবিকে তামিলনাড়ু থেকে পশ্চিমবঙ্গে পাঠানো এবং অন্যান্য রাজ্যের রাজ্যপাল বদল, এইগুলো কোনোটাই এরকম হতে পারে না যে একদিনে হঠাৎ করে এক সন্ধ্যেবেলায় বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা অবশ্যই একটা কিছু মাথায় রেখেই এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে, এবং সেটার একটা সম্ভাবনা যেটা নিয়ে আমরা আলোচনা করছিও, যে 6ই মের মধ্যে যদি নির্বাচন সম্পূর্ণ না হয়, সেখানে যদি রাষ্ট্রপতি শাসন জারি করতে হয়, তাহলে প্রশাসন দেখার ক্ষমতা কিন্তু রাজ্যপালের হাতে যাবে, এবং এমন একজনকে রাজ্যপাল হিসেবে বসানো হয়েছে যার সেই প্রশাসনিক দক্ষতা রয়েছে। তবে আমি এখানে প্রীতমের কাছে আসবো। প্রীতম, আমার মনে আছে যে জগদীপ ধনকরকে নিয়ে আমি কালকেও যেটা বলছিলাম যে তোমরা যতটা উৎফুল্ল ছিলে সিভি আনন্দ বোসকে নিয়ে তা নয়। এমনকি স্বপন দাশগুপ্ত, তিনি 2022-এর নভেম্বরে দায়িত্ব নেওয়ার পরে তিনি জানুয়ারিতে আমাকে একটা ইন্টারভিউ বলেছিলেন যে জেরক্স কপি হয়ে যাচ্ছেন সিভি আনন্দ বোস রাজ্য সরকারের। এরপর বারবার রাজ্যপাল সংঘাত হওয়া সত্ত্বেও কখনোই তোমাদের কনফিডেন্স সেরকমভাবে জগদীপ ধনকরের মতো আদায় করতে পারেননি সিভি আনন্দ বোস। তার জন্যই কি তাকে ভোটের মুখে যেতে হলো? দিদি, গতকালও যেটা আমি বলেছি আজকেও সেটা বলছি। প্রথম কথা হচ্ছে তার অ্যাপয়েন্টমেন্ট দেয় ভারতবর্ষের রাষ্ট্রপতি, এবং উনি রেজিগনেশনও দেয় ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে। কেন, কিসের জন্য, কি ব্যাপারে শরীর খারাপ থাকতে পারে, কোনো তার পার্সোনাল কোনো প্রবলেম হতে পারে, সেটা উনিই বলতে পারবেন। সেটা নিয়ে আপনারা স্পেকুলেশন করতে পারেন বিটুইন দ্য লাইনস। আমরা খালি একটাই রিকোয়েস্ট, সবাই আমরা তো চাই সবাই সুস্থ থাকুন। কখনো উপরাষ্ট্রপতি পদে এত অসুস্থ হয়ে যাচ্ছেন জগদীপ ধনকর যে হঠাৎ করে তিনি ইস্তফা দিয়ে দিচ্ছেন, কখনো এত অসুস্থ হয়ে পড়ছেন। আমরা সবার সুস্থতা চাই, মানে এরকম ভাবে পটাপট অসুস্থ না হন তারা, এটাই কামনা করি। আমরা তো জানি যে কেউ কোনো লোক যদি সে আইসিইউতে ভর্তি হয় তাহলে সে গুরুতর অসুস্থ, এবং এই জগদীপ ধনকর থেকে শুরু করে আমাদের যে রাজ্যপাল ছিলেন আনন্দ বোস, উনিও আজকে আইসিইউতে ভর্তি ছিলেন, শরীর খারাপ হতে পারে। এবার কি হয়েছে না হয়েছে সেটা ওনারাই বলতে পারবেন। আমি উপাসনার কাছে আসি যে এরকম কোনো উত্তর না, যে রাজ্যপাল তিনি রাজভবনে থাকলে এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মিটিংয়ে সেখানে যাবেন না একা, এমনটা অবধি বলেছিলেন। এতটাই আমরা রাজ্যপালটা সংঘাতের চিত্র দেখেছিলাম। নানা কারণে বিতর্কের কেন্দ্রবিন্দুতেও সিভি আনন্দ বোস এসেছিলেন। আমরা দেখলাম তার পদত্যাগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন তিনি স্তম্ভিত। দেখুন, বিষয়টা হচ্ছে মৌপিয়াদি, এটার একটা সিম্পল ইকুয়েশনে আমরা উত্তরটা দিতে পারি, এবং সেই সিম্পল ইকুয়েশনটা কি? আমরা যদি দেখি যে সাধারণ মানুষ বিজেপিকে নিয়ে প্রশ্ন তুলছে, তাহলে সে হয়ে যায় অ্যান্টি ন্যাশনালিস্ট। যদি আমরা কোনো কথা বলি, আমরা যারা তৃণমূল করি, তারা হয়ে যায় চটিচাটা। এবং যখনই এই জিনিসটা হয়তো ওনার ক্ষেত্রে উঠে এসছে, যখন সেখানে উনি অমিত শাহর কথা অনুসারে হয়তো কাজ করতে পারছিলেন না বা করবেন না বলেছেন, তার পরবর্তীতে শিলাদিত্য চৌধুরীকে যখন সারের দাম নিয়ে প্রশ্ন করতে দেখেছি তখন তাকে আমরা মাওবাদী শুনেছি, আমরা টুম্পা কয়াল মৌসুমী কয়ালকে মাওবাদী শুনেছি। দেখুন, বিষয় কোনো শাসকই প্রশ্ন পছন্দ করেন না। না, এবার বিজেপি যেই জিনিসটার দিকে গোটা বাংলাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, সেই দৃশ্যটা আমরা যখন দেখতে পাচ্ছি, তার পরবর্তী ফল হচ্ছে রফিক থেকে শুরু করে গৌরাঙ্গ সকলের কিন্তু মৃত্যু। এবং রফিক গৌরাঙ্গের কথাটা হঠাৎ করে এই মাঝখানে আমি এই জন্যই উল্লেখ করলাম, কারণ এই দৃশ্য আমরা দেখেছি যে যখন 105 বছরের কোনো একটা বয়স্ক বৃদ্ধ লাইনে দাঁড়িয়ে তার ডকুমেন্টস নিয়ে যাচ্ছে এবং তাকে প্রমাণ করতে হচ্ছে যে সেই বাংলা মাটির একজন সন্তান, কার কাছে প্রমাণ করতে হচ্ছে সেই জিনিসটা আমরা প্রত্যেকে বুঝতে পারছি যে ইলেকশন কমিশন অফ বিজেপির কাছে। তার পরবর্তীতে এই জিনিস দেখতে পাচ্ছি যে রফিক এবং গৌরাঙ্গ, এখানে কোনো ধর্মের নাম আমি এখানে বলতে চাইছি না, কিন্তু তারা রাজ্যপাল বরণ করছে। প্রথমত আমরা বামপন্থীরা রাজ্যপাল পদের ঘোরতর বিরোধী। আর কোন জায়গায় গণতন্ত্রকে দাঁড় করিয়ে দিয়েছেন, বিজেপির প্রতিনিধি রাজ্যপাল পরিবর্তন নিয়ে জোকারি হাসি এসে আইসিইউ রেফারেন্স টানলেন। আসলে গোটা সংবিধানের যে ক্ষমতা, নিরপেক্ষতা, এই জায়গাটাকেই পুরোটা আইসিইউ বানিয়ে ফেলেছেন। আমি বলছি, হাতে খড়ি দিয়ে শুরু হয়েছিল আনন্দ বোসের অভিষেক এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, মাঝখানে মুখ দেখা দেখি বন্ধ। তৃণমূলই জোর করে প্রেস কনফারেন্স করে বলেছিল যে যদি রাজ্যপাল না থাকতেন, এমন গুরুতর অভিযোগ ছিল, ইন্দিরা দেবীর নেতৃত্বে তদন্ত হচ্ছে, এফআইআর হবে। এখন তো রাজ্যপাল পদ থেকে সরে গেছেন, এফআইআর হবে নাকি তৃণমূলের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে? প্রশ্নটা হচ্ছে, কেউ কাউকে ভয় দেখিয়েছিল। হয় অমিত শাহ ভয় দেখিয়ে আনন্দকে পাঠিয়েছিল, পরে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় দেখিয়ে আনন্দকে দিয়ে কাজ করিয়েছেন। আমরা বলছি, এই যে 2-3 বছরে এতগুলো স্ক্রিন পিরিয়ড, এতগুলো সময় রাজ্যপালকে সামনে রেখে দিদি মোদির বাইনারি হলো, আজকে দিনের শেষে কি হলো? আর এন রবি
যিনি তামিলনাড়ুতে সমস্ত যুক্তরাষ্ট্র পরিকাঠামো ভেঙে রাজ্যের সরকারের সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে দিয়ে স্বৈরাচারী ভাবে রাজ্যপাল পদে কাজ করছেন, তিনি বাংলার দায়িত্বে। এতেই প্রমাণিত, এতে আরএসএস এর সুপরিকল্পিত কৌশল রয়েছে। হ্যাঁ, ঘটনা হচ্ছে যে এরপরেও আর.এন. রবি যদি কোনোদিন উপরাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়ান, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ভোট নাও দিতে পারে। দেখুন, প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে যে ভয়াবহ যে মানুষটা আসছে, রবীন্দ্রনাথ রবি নামে দুখানা রবি রয়েছে, রবীন্দ্রনাথের শহরে আসছেন। কিন্তু এই মানুষটা যেটা ও বলছিল, ভি সেন্থিল বালাজি বলে একজন মন্ত্রীকে তিনি বরখাস্ত করে দিয়েছিলেন, যেটা ভারতবর্ষের সংবিধানে নেই। সুপ্রিম কোর্টকে পর্যন্ত ইন্টারভিন করতে হয়েছিল যে একজন রাজ্যপাল কখনো কোনো মন্ত্রীকে বরখাস্ত করতে পারে না, না কেন্দ্রীয় সরকারের, না রাজ্য সরকারের, রাষ্ট্রপতি পারেন না, রাজ্যপাল পারেন না। তো এমন একজন মানুষ এখানে আসছেন, এবং তারপরে হয়তো দেখবো যে তিনি যদি কোনোদিন উপরাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়ান, তৃণমূল কংগ্রেস হয়তো তার বিরোধিতা করবে না। আজকে কারা গণতন্ত্রের কথা বলছে? যারা ওই তাদের শরিকি একজন সিপিআইএমএল বলেছিল, মনে আছে দিদি, যে ড্যাশ 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 সাম খোয়ারের জায়গায় আমরা থাকবো না, ওই গণতন্ত্রকে আমরা মানি না, তারা আজকে গণতন্ত্রের কথা বলছে। তারা আজকে রাজ্যপাল রাষ্ট্রপতি নিয়ে কথা বলছে। যারা বলেছিল ভাগ 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 লালা, এটাই তো গণতন্ত্র। বিরোধীরা কথা বলবে, প্রশ্ন করবে। তোমরা বিজেপি কি সেই গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাকে রাখতে চাইছো না? কথা বলে। যখন অপারেশন সিন্দুর হয়, তখন তারা এখানে ভারত বিরোধী মিছিল বার করে, পাকিস্তানের সমর্থিত মিছিল বার করে। আমরা ভারত বিরোধী, তোমার বিজেপির নেতা শুভেন্দু অধিকারী পাকিস্তানের পতাকা পরালো, পাকিস্তানের পতাকা বের করলো, ছাপলো, বিক্রি করলো, এলাকায় এলাকায় ছড়িয়ে দিল, তাকে গ্রেফতার করা উচিত। না, এটা কোথায় 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 বিক্রি করেছে এলাকায় এলাকায়? একটা যখন এরকম সেনসিটিভ বিষয় কথা বলছো, তখন আমি বলে দিচ্ছি আপনাকে, না না না, ইউ হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটি অফ হোয়াট ইউ আর সেইং। নেতারা পাকিস্তানের পতাকা প্রতিবাদের জন্য প্রেস থেকে ছেপে পাকিস্তানের পতাকা পরানো হচ্ছে বাংলার মাটিতে। আমাদের সময় একদম শেষ, আমাদের সময় একদম শেষ। এখানেই শেষ করতে হবে। এই ধর্নার পরবর্তী কর্মসূচি কি, ধর্নাই বা কতদিন চলবে, এগুলো এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং একই সঙ্গে নজর থাকবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সফরের দিকেও। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করতে। দেখতে থাকুন কলকাতা টিভি।